হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকে আলোচনা করব রিতম রিমিদের নিয়ে। অবশ্য করে ঈশানীকে এর থেকে আমি দূরে রাখবো, কারণ ও এর মধ্যে নয়। যখন ও ডিক্লেয়ার করে দিয়েছে এর মধ্যে ও থাকতে চাইছে না, তখন অবশ্য করেই আমাদের ওকে কন্টেন্ট করা উচিত হবে না। আর আমরা দেখতেও পাচ্ছি না সেভাবে কিছু এখন ঢুকে রয়েছে। কাজেই ওকে বাদ দিয়েই আমি জাস্ট আলোচনাটা করব। কখনো কখনো যদি ও এর মধ্যে এসে পড়ে তাহলে আমাকে জাস্ট একটু তোমরা মেনে নিও, কারণ ঘটনার শুরু কিছুটা আলোচনা করতেই হবে। তাতে ও তো অলরেডি ইনভলভ ছিল মানে ইনভলভ করানো হয়েছিল। কাজেই পুরনো কিছু কথা, তার সঙ্গে নতুন কি ঘটছে এবং ভবিষ্যতে মোটামুটি কি হবে বলে আন্দাজ করতে পারছি, জাস্ট একটু আলোচনা করব। কারণ আমাকে অনেকেই বলছে যে এদেরকে নিয়ে কিছু বলতে, এদেরকে নিয়ে কিছু শুনতে চাইছে, কারণ সবাই অন্তত এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে পছন্দ করুক আর না করুক, এদের ফিউচার নিয়ে সবাই খুব অরিড। সেই কারণে এদেরকে নিয়ে আমি আলোচনা করতে এসেছি। প্রথমে তো অ্যাকচুয়ালি এদের ব্যাপারটা আমি নিতেই পারতাম না, আর এখন ইদানিংকালে বেশ কয়েক মাস, মনে করে নাও আমি আছি এই ফিল্ডে 8 মাস হলো। টিনার যে টাইমটা সেই পুরো টাইমটাই আমি 8-9 মাস হলো এই ফিল্ডে আছি। তাহলে এই ফিল্ডে টিনার সম্বন্ধে যেরকম আমি করে যাচ্ছি, তার সঙ্গে সঙ্গে ওদেরকেও দেখে যাচ্ছি। কাজেই আগেও দেখতাম, এতটা ইলাবোরেটলি দেখিনি। এখন দেখতে দেখতে সমস্যাগুলো বুঝতে বুঝতে, বিশেষ করে কার এখানে কিসের ইন্টারেস্ট কাজ করছে, এইগুলো একটু একটু হলেও ধারণা জন্মেছে। তাহলে এসো সেই আলোচনাটাই স্টার্ট করি। আশা করি ভিউয়ার্সরা বুঝবে এবং আমাকে সাপোর্ট করবে, এবং অবশ্য করেই ভিউয়ার্সদের মূল্যবান মতামত আমি পাবো। তাহলে ফার্স্টলি বলি, এই যে ছেলে মেয়েগুলো, এদের তো এমনি খুবই অল্প বয়স, তোমরা সবাই জানো। এখন যে বয়সটা, এটাই আমাদের কাছে অল্প লাগে। আর যে বয়সে এরা বিভিন্ন অঘটনগুলো ঘটিয়েছে, আমি অঘটনই বলবো, তা সেই বয়সটা তো নিতান্তই কিশোর কিশোরী বয়সের সব ছেলে মেয়ে। এদের কি বয়স, কি বুদ্ধি, কি বিবেচনাবোধ থাকতে পারে সেই সময়, তাই না? সবটাই খেলার চল, সবই ভিউজ, সবই ফেম, সবই ক্যামেরা, মোবাইল, এই ছিল এদের লাইফস্টাইল। তা সেই থেকেই বিভিন্ন ভুল স্টেপ, ভুল পদক্ষেপ, এবং আজকে আশা করি ওদের বয়সী ছেলেমেয়েরা এর থেকে কিছু শিক্ষা নেবে, বা ওর থেকে কম বয়সী শিক্ষা নেবে, যে কী পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। এই ভবিষ্যৎটা কিন্তু ওরা যে বয়সে এইসব করেছিল তখন কিন্তু ভাবেনি। ভেবেছিল ওই হচ্ছে, হোক, হবে, দেখা যাবে, আজ ভাল লাগছে আজ থাকবো, কাল ভাল লাগছে না থাকবো না, এই ধরনের জিনিসগুলো এদের মধ্যে কাজ করতো। আর এখন কি হয়েছে দেখো, সম্পর্ক একেই বলে। একবার যদি কোনো তুমি সম্পর্কে জড়িয়ে পড়ো এবং সেই সম্পর্ক থেকে তুমি চট করে বেরিয়ে আসবে, এটা ভাবা মানে মূর্খামি। তখন কিন্তু তোমাকে সেই সম্পর্কটাকেই বয়ে নিয়ে যেতে হবে। সেই জন্যই শুরু থেকেই এই লাইফ পার্টনার বলো, যে কোনো রিলেশনশিপ বলো, এগুলো নির্বাচনের জন্য অনেকটা সময় দিতে হয়। তবে একটা কোনো ডিসিশন তৈরি করতে হয়, কিন্তু এগুলো কে বোঝাবে, কাদের বোঝাবে, এইগুলো মেইনলি পার্ট নেয় বোঝাবার জন্য ছেলে মেয়েদের তাদের বাবা মারা। কিন্তু আমার মনে হয় না এখানে তাদের বাবা মারা সেভাবে তাদের বুঝিয়েছিল। আমার মনে হয় প্রতিটা কাজেই এদের বাবা মা এদের সায় দিয়েছিল, যার ফলশ্রুতি আজকে বাবা মারাও ভুগছে, প্রত্যেকে ভুগছে। কারণ যা বাড়াবার তারা বাড়িয়ে দিয়েছে, এখন আর কমাতে পারবে না। এখন যেটা হচ্ছে সেটাকে হতে দিতে হবে। তাহলে ফার্স্টলি বলি, ঈশানীর ব্যাপারটা ছেড়ে দাও। তাকে আমরা সেভাবে মানে ম্যারিড লাইফ, মানে রিতমের সঙ্গে সেভাবে দেখিনি, পাইনি। সেই ব্যাপারটার মধ্যে না আসাই ভালো। আমরা দেখেছি কখন থেকে, যখন কিনা রিমির সঙ্গে বিয়ে হয়েছে রিতম। তাহলে আগে থেকেই দেখছি বিয়েটার থেকে আর কি ফুললি ইনভলভড। তাহলে সেই সময়কার ঘটনাগুলো তোমাদের যা যা হয়েছিল তখন নিশ্চয়ই মনে আছে, এবং এখনকার ঘটনার সঙ্গেও অনেক অনেক মিল খুঁজে পাবে। তখনও যা হয়েছিল এখনও তাই হচ্ছে, এবং হয়তো ভবিষ্যতেও এটা কন্টিনিউ করবে, হয়তো। কারণ সময়ের সঙ্গে সঙ্গে হয়তো বা কিছু পরিবর্তন হবে, হয়তো বা কিছু নতুন অ্যাডিশন হবে, হয়তো বা কিছু নতুন ভাবে পুরনোকে ডিডাকশনও হতে পারে, এনিথিং হতে পারে এখন যা পরিস্থিতি। আচ্ছা, সেই মুহূর্তে যখন রিমি বিভিন্ন অশান্তি করে যখন তখন বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে যেত, সেই সুযোগটা কিন্তু একজন নিয়েছিল। এই প্রসঙ্গে কার নাম আসবে? অবশ্য করেই আমাদের বিখ্যাত দালাল এজেন্টের নাম, যে কিনা আরেকটা ভাইয়ের দৌড়ে এখন পড়ে রয়েছে। তখন কিনা এই ভাই, অর্থাৎ রিতম ভাই, ছিল তার প্রিয় পাত্র, এবং সেই দিদি এই ভাইয়ের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, এবং সেই রিমিকে তখন এই ভাইয়ের জীবন থেকে সরাবার জন্য নিজের চক্ষুশূল বানিয়েছিল। অর্থাৎ আজ যে রিমিকে দেখলে 2 ঢোক জল বেশি খান এই দালাল দিদি, সেই দালাল দিদি রিমিকে দিনে রাতে অহোরাত্র গালাগালি দিয়ে ধূলিসাৎ করে দিতে চাইতেন, এবং অনেক কিছু করতেন যেগুলো আমি মুখে আনতে চাইছি না। তোমরা বুঝে নাও, তোমরা জানো, তোমরা প্রত্যেকে ঘটনাগুলোর সঙ্গে পরিচিত। এবং যারা যারা আজকে রিমির পাশে দাঁড়িয়েছে, দুই একজন বাদবাকি সবাই রিমির এগেনস্টেই ছিল, এবং রিমিকে যা নয় তাই বলেছে, এবং তার মেন্টাল হেলথ নষ্ট করে দিয়েছে, তার বিভিন্ন রকম নার্ভাস ব্রেকডাউন হয়েছে, এবং বিভিন্ন মানে
অ্যাটেম হয়েছে, যার জন্য বিভিন্ন হসপিটাল নার্সিংহোমেও দৌড়াদৌড়ি হয়েছে। তাহলে তখন এই দিদি রিমির এগেনস্টে ছিল এবং তখনই এই ঈশানীর আবির্ভাব ঘটেছিল রিতমের জীবনে এই দিদির হাত ধরে। কারণ দিদিরই তখন পরামর্শ ছিল ঈশানীকে এই বাড়িতে ঢোকাবার, রিতমের জীবনে নতুন করে নিয়ে আসার এবং কন্ট্রোভার্সি জিয়ে রাখার এবং নানান রকম সুবুদ্ধি কুবুদ্ধি সমস্ত ভাইকে এবং ঈশানীকে প্রদান করার। ভাই তখন ভেবেছিল এটাই সঠিক এবং পুরনো বউকে ফিরে পেয়ে, পুরনো বউই বলবো কারণ তাদের একসময় বিয়ে হয়েছিল এবং তারপর মিউচুয়ালি সেপারেশনও হয়ে গেছিলো, যেহেতু আন্ডারএজ ম্যারেজ ছিল সেই জন্য ডিভোর্স হয়নি, ডিভোর্স হয়ও না, সেই জন্য ডিভোর্স হয়নি, শুধু মিউচুয়ালি সেপারেশন হয়ে গেছিলো। তাহলে সেই পুরনো সম্পর্কে এসে রিতম আবার নতুন করে বাঁচতে শুরু করেছিল, কিন্তু রিমি এই ব্যাপারটা মেনে নিতে পারেনি এবং রিমি মেনে না নেওয়ার জন্য তার ফ্যামিলিও, অর্থাৎ তার ফ্যামিলি বলতে তার একমাত্র মা, বাবা নয়, তাকে পুরোপুরি সাপোর্ট করে যাচ্ছিল। কোনো সময় এগেনস্টে হচ্ছিল, কিন্তু রিমি মানার নয়, সে একমাত্রই রিতমকে চায় এবং রিতমের জীবনে আবার ফেরত যেতে চায়, এই ধরনের সম্ভাবনা তার মধ্যে ছিল। এবং সেটাই করার জন্য যখন মরিয়া হয়ে উঠলো 11 মাস পর, তখন বাবলি ম্যাডামের আবির্ভাব ঘটলো এবং বাবলি ম্যাডামের কাছে রিমি এবং রিমির মা গিয়ে উপস্থিত হলো এবং সঙ্গে রিমির বাবা এবং বাবলি ম্যাডামের সহায়তায় বাবলি ম্যাডাম যখন সুন্দর করে সিকোয়েন্সটা বোঝালো যে এই সম্পর্ক, যে সম্পর্ক একতরফা, অর্থাৎ যে সম্পর্কে একজন মানুষ ভালোবাসে, অপর দিকের মানুষটা ভালোবাসে না, শুধুই তার অ্যাফেকশন ছিল, তার জন্যই সেই অ্যাফেকশনের থেকেই এই ভুল পদক্ষেপ, এই একটা ভুল করে বিয়ে, এইগুলো ঘটেছিল। তারপরে সেপারেশন হয়ে গেছিলো, তারপর বিভিন্ন কেস হয়েছিল, সব থেকে বড় কথা 498 কেস বা তারপর আরও অনেক রকম কেস হয়েছিল, যাতে কিনা রিতমকে ভুগতে হয়েছিল, জেলও কাটতে হয়েছিল। তাহলে তারপরে সেই 11 মাস পরে তারা সেভাবে ফিরে যাওয়া ঠিক নয়। বাবলি ম্যাডাম যেটা বলেছিল একদম সঠিক কথা বলেছিল, কারণ এই রিলেশনটা কোনোভাবেই হেলদি নয় এবং এই রিলেশনটা যদি টিকিয়ে রাখার ইচ্ছা কেউ একজন প্রকাশ করে, অপরজন না করে, সেক্ষেত্রে সেটা কি হবে? সেটা সমাজের পক্ষেও ভালো না, যারা রাখতে চাইছে তাদের পক্ষেও ভালো না, যারা রাখতে চাইছে না তাদের পক্ষেও ভালো না। এটা যে কত বড় সত্যি তা আজকে বসে প্রতিটা লোক ইউটিউবের বুঝতে পারছে। তা সেই সময়ে সেই সিদ্ধান্তটা বাবলি ম্যাডামের রিমিদের পক্ষ থেকে রিমির মা বা রিমি কেউই মেনে নিতে পারেনি এবং তার ফলশ্রুতি আজকের এই স্টেপ। এবং এই জিনিসটাই লুফে নিয়েছিল ওই দালাল দিদি, কারণ সে তখন বুঝতে পারছিল এখন যে ভাইকে সমর্থন করে যাচ্ছে সেই ভাই, মানে এখন যে ভাই, মানে যে ভাইয়ের বউ দূরে রয়েছে, বাচ্চা নিয়ে যার সঙ্গে মানে একটা গণ্ডগোল চলছে, সে কিন্তু বুঝে যাচ্ছিল যে আর কিছুদিন পর এই ভাইয়ের দিকে যে কন্ট্রোভার্সির থেকে যে ধরনের ভিউজ আসছিল সেটা এক সময় আমার কমে যাবে, কারণ যেটাকে নিয়ে আমি লড়ছি সেটাকে নিয়ে আর বেশি দিন লড়া যাবে না, কারণ এই ভাই তো অনেকভাবে ফেসে রয়েছে, কাজে এর এখন জিনিস এর থেকে বেরোবে, এর সেভাবে আর কোনো জিনিস বা কোনো গেইন হবে না, কাজে এর থেকে লাভের আশা দিনকে দিন কমবে। কাজে আমার এমন কিছু একটা পার্টি ধরতে হবে যেটা দিয়ে আবার আমি আরেকটা কন্ট্রোভার্সিতে ট্রান্সফর্ম হয়ে যেতে পারি। তার জন্যই তার প্ল্যানটা গেল বদলে, কারণ এই ভাই আর ঈশানীকে দিয়ে সেভাবে আর কন্ট্রোভার্সি লোক খাচ্ছে না। এখন দরকার, ও বুঝে গেছিল রিমির ফেস ভ্যালুটা অনেক বেশি, কারণ লোক রিমিকে পছন্দ করে, এবং রিমি অ্যাকচুয়ালি খুব ড্রামাটিক, সব সিকোয়েন্সগুলো ওয়াইটিতে নিয়ে আসে, সব সময় লাইভ খুলে বসে এবং নিজের কাছে প্রাইভেসি বলে কিছু নেই, এই জিনিসটাই ক্যাচ করে নিয়েছিল। এবং অবশ্য করে আমাদের সমাজসেবিকা ম্যাডামের মধ্যে ঢুকে পড়ায় অন্য একজন, জানো নিশ্চয়ই, চক্রবর্তী ম্যাডাম, তাহলে সেই ম্যাডামের হাত ধরে নতুন হাতে করি করলো এই দালাল দিদি, কারণ সে তখন পার্টি বদল করলো, হয় না, ভোটের ক্ষেত্রে পার্টি বদল, অন্য পার্টিতে নাম লেখালাম, সেইভাবে পার্টি বদল করলো লোকের অগোচরে, ভাইয়ের অগোচরে, মানে রিতম ভাইয়ের অগোচরে। রিতম ভাই বুঝতেও পারলো না, জানতেও পারলো না তার পেছনে কি গুল খিলানো হলো, এবং যখন গুল খিলানো শেষ হয়ে গেল তখন অলরেডি রিমি চলে গেছে রিতমদের বাড়িতে এবং রিতমকে নানাভাবে প্রেশারাইজ করে তাকে সেখানে থাকতে বাধ্য করা হয়েছে এবং তাদেরকে মেনে নিতে বলা হয়েছে এই রিমিকে। এবং হয়তোবা সেটা কোনোভাবেও সম্ভব হতো ডে বাই ডে যদি এইভাবে কন্ট্রোভার্সিটা না হতো। আমরা কিন্তু বলেছিলাম, ফার্স্ট থেকেই বলেছি কন্ট্রোভার্সিটা এবার বন্ধ হোক, অন্তত ওদের নিয়ে কথা বলা বন্ধ হোক, ওরা যা বলছে বলুক, কিন্তু জিনিসটা বন্ধ হোক, দেখা যাক কী হয়। কিন্তু না, কন্ট্রোভার্সি তো করতেই হবে। ওদের মন খারাপ কেন, ওরা রিমিকে দেখাচ্ছে না কেন, রিমি কোথায় গেল, রিমি কী খেলো, রিমির 24 ঘন্টা ওয়াইটিতে দেখাও, কারণ রিমি হলো ওয়াইটির সম্পত্তি, তাই না? সেই জন্যই তো রিমিকে হাতে নিতে সবাই চায় এবং এই সমাজসেবক ম্যাডামও সেটা বুঝে গেছিলেন যে রিমিকে ধরে অনেক কিছু হতে পারে, অনেক কিছু, তার জন্যই তো এই ধরনের ব্রেন ওয়াশ চলছিল। আর রিমি তো যে ওর মতো করে, ওর মন বুঝে কথা বলতে পারে, সঙ্গে সঙ্গে ওর মতো হয়ে যায় বা তার ফলে হয়ে যায়, তার জন্য
কখনো বাবার হয়ে বলে, আবার বাবার এগেনস্টে বলে, মার হয়ে বলে, মার এগেনস্টে বলে, বরের হয়ে সবসময়ই বলতো। আজকাল না জানি ওর কী হয়েছে, বরকেও তার সেইভাবে সঠিক মনে হচ্ছে না। তবু তবু চেষ্টা চালিয়ে যাচ্ছিল সবাই, কিন্তু কি হলো, লাস্টলি একটা সামান্য গণ্ডগোল, যেটা না হলেও চলতো, এটা তো একটা লাইভে বসে হলো, আমরা দেখতে পেলাম যে গণ্ডগোলটা হওয়ার কোনো মানেও ছিল না। একটা সামান্য গণ্ডগোল, কেন কিছু বলবে না, কে কাকে গালাগালি দিয়েছে সেইটাকে নিয়ে তার হাজব্যান্ডের প্রতিবাদ জানাতে হবে, এটা তো কোনো কথা হলো না। তার হাজব্যান্ডের নিজস্ব কোনো মতামত নেই, সে কি করবে? আসলে এরা ভেবেছিল প্রথমে ঢুকবো, তারপর কিছুদিন দেখবো পরিস্থিতিটা কি আছে, তারপরে রিতমকে হাতে করে নেব এবং রিতমকে আমি যেটা বলবো সেভাবেই রিতম চলবে। অ্যাকচুয়ালি এটা হয় না। যখন মানে যদিও এটা হতো, যদি বা রিতমের দিক থেকে সেই অ্যাফেকশনটা রিমির প্রতি থাকতো, কিন্তু সেটা তো নেই, কারণ দীর্ঘদিনের অদেখায় অনেকটাই প্রায় ভুলতে বসেছে। তারপর যদি বা সে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছিল, সেটাও জোর জবরদস্তিতে, যেখানে কিনা জোর করে কোনো সম্পর্কই টিকে থাকতে পারে না। ফলে ফলশ্রুতি এই গণ্ডগোল, অত্যাধিক উত্তেজিত হয়ে গেল, অত্যাধিক এক্সপ্রেসিভ হয়ে গেল, এবং তার ফলশ্রুতি বিভিন্ন রকম হাস্যকর অ্যাটেম্প, যেটা কিনা রিতম করে বসেছে। আমার বলতেই হবে, এই ধরনের ঘটনাগুলো যেগুলো ওয়াইটিতে লাইভে বসে দেখালো রিতম এবং রিতমের মা বাবা তিনজনে মিলে, জাস্ট নেওয়া যায় না। এই ঘটনাটার আমি তীব্র প্রতিবাদ করি, কারণ কোনো সমস্যার থেকে বেরোনোর উপায় আত্মহনন হতে পারে না। সমস্যায় থেকে সমস্যাটাকে ঝুঁজতে হয়, সেটার থেকে পালিয়ে বাঁচা কোনো সময় যায় না। আর যদি আমার সেই ইনসিডেন্টের ফলে কিছু হতো, তাহলে তো আমার নামের সঙ্গে সেই সমস্যাটা সারা জীবন লেগে থাকতো, আমার নামের মধ্যে একটা কলঙ্ক লেগে থাকতো, সেটা কিন্তু কেউ মোছার জন্য ছিল না। সবাই বলতো যে এই সমস্যা থেকে বেরোবার জন্য এই রকম অ্যাটেম্প নিয়েছে। আসল হচ্ছে সাহস করে সমস্যাটা যখন নিজে ক্রিয়েট করেছি, সেই সমস্যার থেকে নিজেই আমার নিজের সমাধানটা বার করব। তার জন্য কি কি দরকার, ঠান্ডা মাথায় ঠান্ডা মনে অবশ্য করেই কিছু লোকের সঙ্গে পরামর্শ করে তবেই সিদ্ধান্ত নিতে হবে, হঠকারি করে কিছু হবে না, ঠিক আছে? আর প্রথমত বাড়ির থেকে পালিয়ে না চলে গিয়েও কিছু হবে না। হ্যাঁ, কিছু সমস্যা যখন খুব মাথায় আঘাত করে, তখন কিছুদিন একটু আলাদা থাকে ভালো, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু একটা না একটা সময় নিজের জায়গায় তো ফেরত আসতেই হবে, কারণ জায়গাটা তার বাবা মা, তার ওয়াইফ, যখন এখনো ডিভোর্স হয়নি, কাজেই সমস্যাটাও তার। কাজে এখানে কোনো থার্ড পার্টিকে ঢুকতে দেওয়া রিতমেরই উচিত না, তারই বলা উচিত আমার ওয়াইফ, আমার শ্বশুরবাড়ি, আমার সমস্যা আমি বুঝে নেবো, আপনারা কি? এই একটা কথাই তো হয়ে যায়, আপনারা কি এর মধ্যে ঢোকার, আপনারা তো ওয়াইটির লোক, আপনারা কি করে আমাদের ফ্যামিলি ম্যাটারে ঢুকছেন? হ্যাঁ, তখন এরা বলতে পারে তোমার শ্বশুরবাড়ি, তোমার ওয়াইফই তো আমাদের ডাকছে। হ্যাঁ, এইখানেই একটা শর্ত আসতে পারে, আমার বউ যদি আমাকে ভালোবেসে থাকে তো বেটার, কিন্তু যখন সে আমাকে বাদ দিয়ে বা আমার বাড়ি বাদ দিয়ে ওয়াইটির লোকজনদের নিয়ে মশগুল হয়ে আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে অবশ্য করেই আইনের দ্বারস্থ হতে হবে, কারণ আমার রোজকার ফ্যামিলি লাইফ, রোজকার ডেলি লাইফ হ্যাম্পার হচ্ছে এই ইউটিউবের কিছু লোকজনের জন্য। এইভাবে কিন্তু আমি জিনিসটাকে বলতেই পারি, কারণ আমার সমস্যা, আমার প্রবলেম, এর জন্য আমার জন্যও কিন্তু আইন আছে। অন্য সবার জন্য আছে, আমার জন্য নেই তা না। প্রতিটা লোকের জন্যই আইন আছে, এবং আইন প্রত্যেকটা লোকের ফরেই দেখে, ঠিক আছে? কাজে এই যে ধমকি, এই যে চমকি যেগুলো হচ্ছে, হোক না হোক, তাদের ইচ্ছা তারা করছে, আমার পাত্তা না দিলেই হবে। আমাকে কি ধরে কেউ ঢুকিয়ে দিচ্ছে কোথাও? কারণ সেটার জন্য সঠিক একটা কারণ দেখাতে হবে তো, ঠিক আছে? আমারও কিন্তু শান্তিতে থাকার অধিকার আছে। কাজে আমার ডেইলি লাইফ যদি কেউ হ্যাম্পার করে, সেটার বিরুদ্ধেও কিন্তু আমি স্টেপ নিতে পারি। কাজে আমি আমার বক্তব্যের মধ্য দিয়ে নিশ্চয়ই কিছু বোঝাতে পারছি। যদি আমার ভিডিওটা দেখে থাকো কেউ, সে বুঝে যাবে যে কিভাবে কি করতে হবে, কিন্তু অবশ্য করে হঠকারী কোনো স্টেপ নয়, ঠিক আছে? যেটা হবে সেটা খুব পিসফুলি হবে। আর দুটো ফ্যামিলির মধ্যে গণ্ডগোল, ফ্যামিলির লোক বসে জিনিসটাকে মেটাবে। আসলে ব্যাপারটা কি হয়ে গেছে, এই রিমিদের ফ্যামিলিতে রিমির মাই সব কিছুর ডিসিশন মেকার। এখানে যদি ওর বাবা থাকতো, একজন ফ্যামিলি হেড বলে কাউকে যদি মেনে নেওয়া হতো, তাহলে কিন্তু এই জিনিসটা হতো না। এখানে যত কিছু হয় বহুজনের মতে হয়, একজন দুজনের মতে হয় না। সবাই এখানে হত্যা, সবাই এখানে কর্তা, তার জন্যই এই স্টেপগুলো হচ্ছে। তবে আমি একটা জিনিসই বলবো, যা হচ্ছে, ঘটনাগুলো যখন ঘটছে, তখন সেই ঘটনাগুলো মোকাবিলা করার শক্তি তোমরা নিজেরাই নিজেদের মধ্যে থেকে বের করো। প্রত্যেকে, রিমিকেও বলবো, রিতমকেও বলবো, কারণ রিমিও একটা সংসারে গিয়ে পড়েছে, হট করে একটা নেগেটিভ পরিবেশে গিয়ে পড়েছে, ওকেও মানিয়ে নিতে অনেকটাই স্ট্রাগল করতে হবে। তারপরে ভালোবাসা একটা আদায় করে নেওয়ার জন্য বেশ খানিকটা সময় লাগে। তা সেই সময়টা আমি না দিয়ে যদি ওয়াইটিতে বসে বসে লাইভ ভিডিও এইসব করি, তাহলে কিন্তু হয় না। একটা ডেইলি ব্লগিং কিন্তু অন্য জিনিস, এরা কিন্তু সেটা কম করে, শুধু কতগুলো ইনসিডেন্ট তুলে তুলে ধরে। ডেইলি ব্লগিংয়ের চ্যানেলে এই ধরনের ঝামেলা হওয়ারই কথা নয়। আর ওইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আমি বলবো এরা যদি ঠিক হয়ে যায় বা ফ্যামিলি হয়ে যায়, আমি তো বলবো আনফলো করে দাও এবং একদম নট ইন্টারেস্ট করে দাও। এদের দেখার দরকার নেই, এদের শোনার দরকার নেই। যারা ঝামেলা তৈরি করছে লাইফে,
তাদেরকে একদম নট অ্যালাউড করে দাও। নিজেরা নিজেদের মতো থাকো, কারণ তোমাদের শান্তিটাই দরকার। এইবার দেখো, সংসারে থাকতে থাকতে অশান্তি হতেই পারে। যদি সেটা ছোট সমস্যা হয় অবশ্যই নিজেরা মিটিয়ে নাও। আর যদি মনে হয় দুজনে, এখন তো যথেষ্ট বড় হয়েছো, দুজনে মিলে, কারোর একার ডিসিশন নয়, কারোকে দোষারোপ করে নয়, দুজনে মিলিত প্রয়াসে যে আমরা আমাদের ভবিষ্যৎ এইভাবে সাজাতে চাই, তাতে দুজনেরই আমাদের হ্যাঁ থাকবে, সেই ব্যাপারটা মানে সম্মতি থাকবে, সেইটা বসে ডিসাইড করো। এইভাবে দূরে সরে এভাবে হয় না। আর অবশ্য করেই আমি রিতমের মা, রিমির মা, এদের বলবো ওদের ডিসিশন ওদেরকে নিতে দেন, আপনারা মাঝখানে ঢুকে কথা বলবেন না। কারণ এখন জিনিসটা অনেকটা গড়িয়ে গেছে, জল অনেকটা গড়িয়ে গেছে। ওরা যে ডিসিশনটা নেবে সেটাকে সম্মান করুক, কারণ ওদেরও একটা লাইফ আছে, ওদেরও কিন্তু একটা ভবিষ্যৎ আছে। সেটাকে টেনে হিচড়ে বাড়াবার চেষ্টা করবেন না, কারণ জোর করে প্রভাব কাটিয়ে বেশি দিন কাউকে আটকে রাখা যায় না। আজকে রিতমকেও যেভাবে আটকে রাখতে পারছেন না, আর দুদিন পর যদি রিমির মনে হয় রিতমের মনটা ঠিক হয়ে গেল, আমি ধরে নিলাম যে মন ঠিক হয়ে গেল, ও আবার থাকছে, দুদিন পর যদি রিমির মনে হয়, হতেও তো পারে, কারণ এরা তো আজ একরকম কাল একরকম, যে এখানে আমার ভালো লাগছে না, থাকতে পারছি না, আমি আরও বেটার থাকতে পারি, তখনও যদি ডিসিশন নেয় যে আমি এখান থেকে চলে যাব, তখন তো আবার রিতমের মনটা ভেঙে যেতে পারে। দুপক্ষই কিন্তু ভাবতে হবে, এখন কিন্তু এক পক্ষের ভাবনা ভাবলে চলবে না। তাই আমি বলছি এইসব সেবিকা টেবিকা বাদ দাও, সবাইকে বলছি ডাইরেক্ট আইনের সাহায্য নাও, কারণ আইনি এই ব্যাপারটা পুরোটা দেখতে পারে। ভালো একজন উকিল নাও, এবং যে ভালো পরামর্শ দিতে পারবে সেই ওয়াইজ এগো, কারণ এদের হাত থেকে বাঁচার ওটাই একমাত্র রাস্তা। অবশ্য করেই কন্ট্রোভার্সির মধ্যে দেখো না, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথার উত্তরও দিও না, আমার হচ্ছে এটাই কথা। আর বাবা মাদের তো যেটা বললাম, তারা যদি সেটা মেনটেন করে, নিজেদের সন্তানের ভালো হবে, আমাদের কি হবে, আমাদের কিছু হবে না। হ্যাঁ, কন্ট্রোভার্সি একটা লোক কমে যাবে, যাক, তবু ওদের লাইফটা ভালো হোক। আমি মনে করবো ওদের লাইফটা ভালো হোক। কন্ট্রোভার্সি মানেই কি কোনো বাজে বাজে কন্টেন্টকে তুলে আনা? ওরাও সংসার করুক, ডেইলি ব্লগ দেখাক, রান্না করুক, রান্না খারাপ করুক ভালো করুক, সেগুলোকে নিয়ে বলবো। কোথাও ঘুরতে গেছে, ভালো জায়গায় গেছে না খারাপ জায়গায় গেছে, এই ধরনের কন্ট্রোভার্সি করবো, নাকি নোংরা কন্ট্রোভার্সিতে পার্টিসিপেট করবো? যখন যেটা হবে তখন সেভাবেই আমরা সেটাকে মানিয়ে নেবো। কিন্তু এই ছেলে মেয়েগুলোর ভালো থাকা কিন্তু বিশেষভাবে জরুরি। যেটা হচ্ছে না, সমাজকে ভালো বার্তা যাচ্ছে না। আজকে একটা সমস্যা হলেই আমি আত্মহননের পথ বেছে নেব, একটা সমস্যা হলেই আমি জোর করে কোথাও কাউকে ঢুকিয়ে দিয়ে প্রেশারাইজ করে একদম তাকে মানাতে চেষ্টা করব, এটা তো গুন্ডারাজ হয়ে যাচ্ছে। এটা ঠিক জিনিস হচ্ছে না। একটা স্বাধীন গণতান্ত্রিক দেশে প্রশাসন দেখছেন এগুলো, নিশ্চয়ই দেখেন, কারো না কারো হাজব্যান্ড ওয়াইফ বা আত্মীয় স্বজন নিশ্চয়ই প্রশাসনের সঙ্গে যুক্ত আছেন, এমন লোকও এখানে আছেন। তারা কি জিনিসগুলো নোটিশ করছেন না? কী ধরনের নোংরামি, কী ধরনের মানে কনস্পিরেসি চলছে এখানে? কিছু তো এর বিরুদ্ধে স্টেপ নেওয়া সবারই প্রয়োজন। এখানে দলের প্রয়োজন না, এখানে প্রশাসনের হাত প্রয়োজন। দল দিয়ে কিছু হবে না। একটা দল গঠন হবে, তার পরিবর্তে অপরদিকে আরেকটা দল গঠন হয়ে যাবে, আবার একটা দল গঠন হয়ে যাবে। দল দিয়ে মানে অধিক সন্ন্যাসীতে গাজর নষ্ট হয়ে যাবে। কাজে এখানে যেটা দরকার, প্রশাসনিক হস্তক্ষেপ দরকার। আমি বারবার বলছি, 100 বার বলছি, হয়তো আমার সাথে অনেকে সহমত হবেন, আবার বিরোধিতাও করতে পারেন, যার যেটা ইচ্ছে, কিন্তু আমার যেটা মত আমি এখানে জানিয়ে দিলাম। আশা করি যারা আমাকে এটা নিয়ে বলতে বলেছেন তাদের ক্রাইটেরিয়া আমি পূরণ করতে পেরেছি। আশা করি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন। নেক্সট ভিডিও ওয়েট করবেন। এখনকার জন্য টাটা, বাই।